যে সামনের দিনে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটাকে আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? দুদেশই বলছে যে দুদেশের বন্ধু এবং একটা সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু আমরা কূটনীতির ক্ষেত্রে বা রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে ওই দেশে এদেশের বা জনগণ থেকে জনগণের যে যোগাযোগের ক্ষেত্রে সেই প্রচেষ্টাটাকে আমরা প্রত্যক্ষ করছি কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে যেটা দৃশ্যমান বর্তমানে সেটা হচ্ছে এরকম, আমার বিশ্লেষণে যেটা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি আমি সেটাই বিশ্বাস করব। আমি কোনো আধ্যাত্মিক কথা বা কোনো গায়েবী কথায় বিশ্বাস করতে চাই না। এই মুহূর্তে বাংলাদেশে যে সর্বাধিক প্রচারণা হচ্ছে আর সেটা হচ্ছে ভারত বিরোধী একটি প্রচারণা। এখানে আমি অনেক ব্যানার পোস্টার রাস্তায় দেখেছি যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি কাউকে খুব খারাপভাবে উপস্থাপন করবেন, যখন তাদের সীমানা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, তাদের অঙ্গরাজ্য দখল নিয়ে প্রশ্ন তুলবেন, তখন কিন্তু স্বভাবতই একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক। এখন বিষয়টা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক কি আওয়ামী লীগের সাথে সম্পর্ক? ভারতের সাথে সম্পর্ক কি শুধু শেখ হাসিনার সাথে সম্পর্ক, নাকি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে তাদের একটি ডিপ্লোম্যাটিক সম্পর্ক থাকা উচিত? এইটা প্রাসঙ্গিক বেশি। এখন বিষয়টা হচ্ছেন 5ই আগস্ট পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন, তখন তার পরবর্তী সময় থেকে ভারতের সাথে কিন্তু আমাদের সেরকম সম্পর্কের যে আগে যেমন একটি সম্পর্ক ছিল শেখ হাসিনার সময় দহরম মহরম, সেই দহরম মহরম থেকে আমরা স্বভাবতই বেরিয়ে এসেছি। এখন বিষয়টা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য যে স্বচ্ছতা, যেমন ধরেন 21শে আগস্টের গ্রেনেড হামলার যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে আপনি কি জজ মিয়াকে আসামি করবেন, নাকি এখন বর্তমান সরকার যাদেরকে মোটামুটি সেই সমস্ত বিষয় থেকে খালাস দিছে তাদেরকে? এখন এইখানে যে দ্বিমুখিতা মানে দ্বিচারিতা, এখন 5ই আগস্টের যে স্পিড সেটা ছিল ন্যায্যতার ভিত্তিতে, একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার জন্য, একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থার জন্য, একটি আইনি কাঠামোর মধ্য থেকে রাষ্ট্র পরিচালনা হবে সেই প্রত্যাশায়। এখন 4 মাস পার হয়ে গেলেও আমরা কিন্তু এখন পর্যন্ত নিহতের তালিকা জানি না। সেখানে কি পরিমাণ ছাত্র, কি পরিমাণ সাধারণ জনতা, বা কি পরিমাণ বিএনপির সমর্থক, কি পরিমাণ জামাতের সমর্থক আছে না। এখন বিষয়টা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি স্বচ্ছতার ভিত্তিতে যাইতে না পারবেন, প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করতে না পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু এই ধোঁয়াশাটা কাটবে না। এখন শেখ হাসিনা নিঃসন্দেহে রাষ্ট্রপ্রধান হিসেবে এই সকল অপরাধের দায় তার উপরে যাবে। এবং আমরা দেখেছি টিভিতে যে অনেকে স্বীকারও করেছে তারা শেখ হাসিনার নেতৃত্বে এই সমস্ত সহিংসতা, এই নৃশংসতা, হেলিকপ্টার থেকে গুলি, সম্মুখ সমরে প্রশাসনের আক্রমণ, গুলি, এগুলো আমরা কিন্তু বিভিন্ন ফুটেজে দেখেছি। সুতরাং যখন সে স্বীকারোক্তি আছে, সুতরাং তার দায় শেখ হাসিনা কখনোই এড়াতে পারে না। কিন্তু শুধু কি শেখ হাসিনা? কিন্তু না, শেখ হাসিনা শুধু না, তার আনুষঙ্গিক যে সমস্ত নেতাকর্মী, যেমন ধরেন ছাত্রলীগকে লিলিয়ে দিয়েছিল একটি ভাষণ, সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের ভাষণ। সুতরাং শুধু শেখ হাসিনার বিচারের মাধ্যমে এটা না, শেখ হাসিনাকে না, ভারতে যে সকল আওয়ামী লীগের এমপি মন্ত্রী রয়েছে, শুধু শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে হবে না, সকলকে ফিরিয়ে আনি ন্যায্যতার ভিত্তিতে আপনার সেই তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা আশা করব অবশ্যই ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে।